নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাথী আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কবি সুভাষ মুখোপাধ্যায়ের দুটি খুব সুন্দর কবিতা। প্রথম কবিতাটি মেজাজ এবং দ্বিতীয় কবিতাটির নাম যেতে যেতে। মেজাজ। থলির ভেতর হাত ঢেকে শাশুড়ি বিড়বিড় করে মালা জপছেন। বউ গট 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 করে হেঁটে গেল। আওয়াজটা বেয়াড়া, রোজকার আটপৌরে নয়, যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে। সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাড়টাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল। নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগল। বিলক্ষণ রাগ দেখিয়ে পর মুহূর্তেই শাশুড়ির দাঁত, চোখ, ঘাড়, চোয়াল যে যার জায়গায় ফিরে এলো। তারপর সারা বাড়িটাকে আছড়ে আছড়ে কলতলায় ঝমরঝম খনরক্ষণ ক্যাঁচ ঘ্যাস ঘ্যাস ক্যাঁচর ক্যাঁচর শব্দ উঠল। বাসনগুলো কোনোদিন তো এত ঝাঁঝ দেখায় না, বড় তেল হয়েছে। ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল। নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়। মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো। নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর 5টা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল। মিনসে রাখল বলিহারি। কোত্থেকে এক কালো অলক্ষণে পায়ে খুরওয়ালা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন, বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না? বাপ অবশ্য দিয়েছিল, থুয়েছিল। হ্যাঁ, দিয়েছিল। গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না? এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো। শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এ সময় কি যেন তিনি লুকোচ্ছিলেন। একটা জিনিস, কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল। ভাসুরপুর ডাক্তার না হলে ও বউ এ বংশের গালে ঠিক চুনকালি মাখাতো। কেন, অসুখ করে মরলে কি হয়? ঢুঙি আর বলেছে কাকে? হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গট 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 করে সামনে দিয়ে চলে গেল। না, আর বাড়তে দেওয়া ঠিক নয়। বৌমা, বলুন। গলার স্বরটা ঠিক কাছা গলায় দেওয়ার মতো নয়, বড্ড ন্যাড়া। হঠাৎই দেমাক এলো কোত্থেকে? বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর আর এদিক মারায়নি। বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে, মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে। ফর্সা ফর্সা মেয়ে, বৌদির মতো ভুসুন্ডি কালো নয়। বালতি ঠনঠনিয়ে বউ যেন মা কালীর মতো রণরঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়ালো। শাশুড়ি কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগলো। তাড়াতাড়ি থলির মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন, আচ্ছা থাক, এখন যাও। বউ মাথা উঁচু করে গট 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 করে চলে গেল। তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এফোঁড় ওফোঁড় হয়ে ভাবতে লাগলেন, বউ হঠাৎ কেন বিগড়ে গেল তার একটা তদন্ত হওয়া দরকার। তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই কথা কানে এলো। বউ বলছে, একটা সুখবর আছে। পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না। খানিক পরে চকাস চকাস শব্দ। মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল, কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার। বউয়ের গলা। মা কান খাড়া করলেন, বলছে, দেখো, ঠিক আমার মতো কালো হবে। এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত। উমা, বৌমা বেশ ডগমগ করে বলছে, কি নাম দেব জানো?
আফ্রিকা। কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে। তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা। পায়ে তার ঘুঙুর বাঁধা, পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগরা। সে নদীর দুদিকে দুটো মুখ। এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। আর যেতে যেতে বুঝিয়ে দিল, আমি অমনি করে আসি, অমনি করে যাই। বুঝিয়ে দিল আমি থেকেও নেই, না থেকেও আছি। আমার কাঁধের ওপর হাত রাখলো সময়। তারপর কানের কাছে ফিসফিস করে বলল, দেখলে, কাণ্ডটা দেখলে? আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না। তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম। কাল রাত্রের বাসি ফুলগুলো সত্যি শুকিয়ে কাঠ হয়ে আছে। গল্পটার কোনো মাথামুন্ডু নেই বলে বুড়োধারীদের একেবারেই ভালো লাগলো না। আর তাছাড়া গল্পটা বানানো, পাছে তারা উঠে যায়, তাই তাড়াতাড়ি ভয়ে ভয়ে আবার আরম্ভ করলাম। তারপর যেতে 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 দেখি বনের মধ্যে আলো জ্বালা প্রকাণ্ড এক শহর। সেখানে খাঁ খাঁ করছে বাড়ি, আর সিঁড়িগুলো সব যেন স্বর্গে উঠে গেছে। তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা। লোকগুলোর চোখ চকচক করে উঠল। তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম। তারপর সেই রাজকন্যা আমার আঙুলে আঙুল জড়ালো। আমি তাকে আস্তে আস্তে বললাম, তুমি আশা, তুমি আমার জীবন। শুনে সে বলল, এতদিন তোমার জন্যেই আমি হাঁ করে বসে আছি। বুড়োধারীরা আগ্রহে উঠে বসে জিজ্ঞেস করলো, তারপর? ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্যে ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে মিলিয়ে যেতে যেতে আমি বললাম, তারপর কি বলবো, সেই রাক্ষসী আমাকে খেলো।